গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আজকে হাজির হয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দারুণ একটি উপন্যাস নিয়ে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দম্পতি। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। চুয়াডাঙ্গা যাইবার বড় রাস্তার দুপাশে দুইখানি গ্রাম, দক্ষিণ পাড়া ও উত্তর পাড়া। দক্ষিণ পাড়ায় মাত্র ৭-৮ ঘর ব্রাহ্মণের বাস, আর বনিয়াদি কায়স্থ বসু পরিবার এই গ্রামের জমিদার। উত্তর পাড়ার বাসিন্দারা বিভিন্ন জাতির, ইহাদের জমিদারও কায়স্থ, উপাধি বসু। উভয় ঘরই পরস্পরের জ্ঞাতি। বসুগণ গ্রামের মধ্যে বর্ধিঞ্চু, কিন্তু দুঃখের বিষয় ইহাদের কাহারও মধ্যে সদ্ভাব নাই। রেষারেষি ও মনোমালিন্য লাগিয়াই আছে। দক্ষিণ পাড়ার নিচে কুসুম বামুনির দ নামে একটি প্রকাণ্ড পুরাতন জলাশয়ের ভাগ বাটোয়ারা লইয়া উভয় ঘরের মধ্যে আজ প্রায় 10 বৎসর পূর্বে প্রথম ঝগড়ার সূত্রপাত হয়। বড় তরফের সত্যনারায়ণ বসু একদিন সকালে লোকজন লইয়া সেখানে মাছ ধরিতে গিয়া দেখিলেন ছোট তরফের গদাধর বসু অপর পারে তাহার পূর্বেই আসিয়া জেলে নামাইয়া মাছ ধরিতেছেন। সত্যনারায়ণ বসু কৈফিয়ত চাহিলেন। তিনি বর্তমানে তাহাকে জিজ্ঞাসা না করিয়া গদাধরের এমন আচরণের হেতু কি? গদাধর তদুত্তরে যাহা বলিলেন, সত্যনারায়ণ বসুর পক্ষে তা সম্মানজনক নয়। কথার মধ্যে একটা শ্লেষ ছিল। সত্যনারায়ণ বসুর বড় ছেলে কলিকাতায় লেখাপড়া করিতে যাইয়া বকিয়া গিয়াছিল। তাহার শখের দেনা মিটাইতে সত্যনারায়ণকে সম্পত্তির কিছু অংশ বিক্রয় কোবালা করিয়া চুয়াডাঙ্গার কুণ্ডুদের গদি হইতে প্রায় 1002 টাকা সংগ্রহ করিতে হয়। বসুবংশের এই শৌখিন ছেলেটির কথা ঘুরাইয়া গদাধর এমনভাবে বলিলেন যাহাতে সত্যনারায়ণের মনে বড় বাজিল। দুজনের মধ্যে সেই হইতে মনোমালিন্যের সূত্রপাত। তারপর উভয় তরফে ছোট বড় মামলা মোকদ্দমা, এমনকি ছোটখাটো দাঙ্গা পর্যন্ত হইয়া গিয়াছে। মুখ দেখা দেখি অনেক দিন হইতে বন্ধ। গদাধর বসুর বয়স 32-33, ম্যালেরিয়াগ্রস্ত চেহারা, রং শ্যামবর্ণ, তবে বসুবংশের দৈহিক ধারা অনুযায়ী বেশ দীর্ঘাকৃতি। ম্যালেরিয়ায় বছরের মধ্যে 6 মাস ভুগিলেও গদাধরের শরীরে খাটিবার শক্তি যথেষ্ট। উভয় তরফের মধ্যে তাহারই অবস্থা ভালো। আশেপাশে গ্রাম হইতে সুবিধা দরে পাট কিনিয়া মারোয়ারি মহাজনের নিকট বেচিয়া হাতে বেশ 2 পয়সা করিয়াছেন। এই গ্রামেরই বাহিরের মাঠে তাহার টিনের চালওয়ালা প্রকাণ্ড আড়ত। গ্রামের বাহিরে মাঠে আড়ত করিবার হেতু এই যে আড়তটি যে স্থানে, সেটি 2টি বড় রাস্তার সংযোগস্থল। একটি চুয়াডাঙ্গা যাইবার ডিস্ট্রিক্ট বোর্ডের বড় রাস্তা, অপরটি লোকাল বোর্ডের কাঁচা রাস্তা। সেটি বানপুর হইতে কৃষ্ণনগর পর্যন্ত গিয়াছে। চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগরগামী পাটের গাড়ি এখান দিয়াই যায়। পথের ধারে গাড়ি ধরিয়া পাট নামাইয়া লইবেন। এই উদ্দেশ্যেই এই উভয় রাস্তার সংযোগস্থলে আড়ত ঘর তৈরি। গদাধর বসু বৎসরে বিস্তর পয়সা রোজগার করেন, অর্থাৎ কলিকাতার হিসাবে বিস্তর না হইলেও পাড়াগা হিসেবে দেখিতে গেলে বছরে 5-6 হাজার টাকা নিট মুনাফা সিন্দুকজাত করার সৌভাগ্য যাহার ঘটে। প্রতিবেশী মহলে সে ঈর্ষার ও সম্ভ্রমের পাত্র। গদাধরের প্রকাণ্ড পৈতৃক বাড়ি বট অশ্বত্থ গাছ গজাইয়া খিলান ফাটিয়া কার্নিশ ভাঙিয়া নষ্ট হইয়া গিয়াছে। সেকালের অনেক জানালা দরজায় চাঁচের বেড়া বাঁধিয়া আব্রু রক্ষা করিবার বন্দোবস্ত। তবু সেই বাড়িতেই গদাধর পুত্র পরিবার লইয়া চিরকাল বাস করিয়া আসিতেছেন। টাকা হাতে থাকা সত্ত্বেও গদাধর বাড়ি মেরামত করেন না কেন, বা নিজের পছন্দ মতো নতুন ছোট বাড়ি আলাদা করিয়া তৈরি করেন না কেন,
ইত্যাদি প্রশ্ন মনে ওঠা স্বাভাবিক, বিশেষত যাহারা বাহিরের দিক হইতে জিনিসটা দেখিবেন। ইহার কারণ আর যাহাই হোক, গদাধরের কৃপণতা যে নয় ইহা নিশ্চিত। কারণ গদাধর আদৌ কৃপণ নহেন। প্রতি বৎসর তিনি জাঁকজমকের সঙ্গে দুর্গোৎসব ও কালী পূজা করিয়া গ্রামের শূদ্র ভদ্র তাবৎ লোককে ভোজন করাইয়া থাকেন। গরিবদের মধ্যে বস্ত্র বিতরণও করেন। সম্প্রতি কুসুম বামনির দর উত্তর পাড়ে একটি বাঁধানো স্নানের ঘাট করিয়া দিয়াছেন। তাহাতে মিত্রপক্ষর মতে প্রায় ৩০০ টাকা খরচ হইয়া গিয়াছে। তবে শত্রুপক্ষ বলে মেজ তরফ নির্বংশ হইয়া যাওয়ায় উভয় ঘরের সুবিধা হইয়াছে। ভিটার পুরাতন ইটগুলি সত্যনারায়ণ ও গদাধর মিলিয়া 10 হাত বাড়াইয়া লুঠ চালাইতেছে। বিনামূল্যে সংগৃহীত পুরাতন ইটের গাঁথুনি বাঁধা ঘাটে আর কত খরচ পড়িবে ইত্যাদি। যাক, এসব বাজে কথা। আসল কথা, গদাধর গ্রামের মধ্যে একজন সঙ্গতিশালী ও সাহসী লোক। একবার গদাধরের বাড়িতে ডাকাত পড়িয়াছিল। গদাধর হাঁক ডাক করিয়া লোকজন জড়ো করিয়া নিজে রামদা হাতে লইয়া হৈ হৈ শব্দে গ্রাম মাতাইয়া ছুটিয়াছিলেন, কিন্তু ডাকাতদের টিকেও দেখা যায় নাই। একদিন গদাধর আড়তে বসিয়া কাজকর্ম দেখিতেছেন। কাছে পুরাতন মুহুরী ভর মহাশয় বসিয়া কাগজপত্র লিখিতেছেন। আজ গদাধরের মনটা খুব প্রসন্ন, কারণ এইমাত্র কলিকাতার মহাজন বেলেঘাটার আড়ত হইতে সংবাদ পাঠিয়াছে যে তাহার পূর্বের পাটের চালানে মন পিছু মোটা লাভ দাঁড়াইবে। গদাধর মুহুরীকে বলিলেন, ভরমশাই, চালানটা মিলিয়ে দেখলেন একবার? আগে হ্যাঁ, 7.5 আনা খরিদ্দরের উপর টাকায় 2 পয়সা আড়তদারি, আর গাড়ি ভাড়া 2 আনা, এই ধরুন 8 আনা 10 আনা। ওরা বিক্রি করেছে কততে? 14.5। ওদের আড়তদারি বাদ দিন টাকায় 1 আনা। ওটি বেশি হচ্ছে ভরমশাই। সিঙ্গি মশাদের একটা চিঠি লিখে দিন আড়তদারিটা সম্বন্ধে। বাবু, ও নিয়ে আরবারে কত লেখালেখি হলো জানেন তো। ওরা ওর কমে রাজি হবে না। আমরাও অন্য কোনো আড়তে দিয়ে বিশ্বাস করতে পারবো না। সব দিক বিবেচনা করে দেখলে বাবু, ও আড়তদারি আমাদের না দিয়ে উপায় নেই। ওদের চটালে কাজ চলবে না। পুজোর সময় দেখলেন তো। বাদ দিন ও কথা। কত মনের চালান? 550 আর খুচরো 87। বাহির হইতে আড়তের কয়াল নিধুষা আসিয়া বলিল, মুহুরী মশাই, কাটা ধরাব, মাল নামছে গাড়ি থেকে। ভরমহাশয় বলিলেন, ক গাড়ি? 2 গাড়ি। এলো পাট, কালকের খরিদ। ভিজে আছে? তা তো দেখলাম না। আসুন না একবার বাইরে। গদাধর ধমক দিয়ে কহিলেন, মুহুরী মশাই না গেলে ভিজে কি শুকনো পাট দেখে নেওয়া যায় না? দেখে নাওগে না, কচি খোকা সাজছ যে দিন দিন। নিধুষা কাঁচা কয়াল নয়, কয়ালি কাজে আজ 30 বছর নিযুক্ত থাকিয়া মাথার চুল পাকাইয়া ফেলিল। কাঁটায় মাল উঠাইবার আগে মালের অবস্থা যাচাই করিয়া লওয়ার কাজটা আড়তের কোনো বড় কর্মচারী দ্বারা না করাইলে ভবিষ্যতে ইহা লইয়া অনেক কথা উঠিতে পারে। এমনকি একবার দেখাইয়া লইলে পরে বিক্রেতার সহিত যোগ সাজসে মন মন ভিজা পাট কাঁটায় তুলিলেও আর কোনো দায়িত্ব থাকে না, তাহাও সে জানে। বাবুরা ইহার পর আর তাহাকে দোষ দিতে পারিবে না। তবু সে গদাধরের কথার প্রতি সমীহ করিয়া বিনীতভাবে বলিল, তা যা বলেন বাবু, তবে মুহুরী বাবু পাট চেনেন ভালো, তাই বলছিলাম। গদাধর বলিলেন, মুহুরী মশাই পাট চেনে আর তুমি চেনো না? আর এত পাট চেনাচেনের কি কথাই বা হলো? হাত দিয়ে দেখলে বোঝা যায় না পাট ভিজে কি শুকনো?
নিধু কয়াল দ্বিরুক্তি না করিয়া চলিয়া গেল। মুহুরীর দিকে চাহিয়া গদাধর বলিলেন, ভরমশাই, নিধিটা দিন দিন বড় বেয়াদব হয়ে উঠছে, মুখোমুখি তর্ক করে। ভরমহাশয় তাহার উত্তরে মৃদু হাস্য করিলেন মাত্র, কোনো কথা বলিলেন না। ইহার কারণ গদাধরের চণ্ডালের মতো রাগে ইন্ধন যোগাইলে এক্ষুনি চটিয়া লাল হইয়া নিধু কয়ালকে বরখাস্ত করিতে পারেন তিনি। কিন্তু ভরমহাশয় জানেন নিধুষা চোর বটে, তবে সত্যি কয়ালি কাজে ঝুনা লোক। গেলে এমনটি হঠাৎ জুটানো কঠিন। সন্ধ্যা হইয়া গেল। এই সময় কে একজন বাইরে কাহাকে বলিতেছে শোনা গেল, না এখন দেখা হবে না, যাও এখন। গদাধর হাঁকিয়া বলিলেন, কে রে? নিধু কয়ালের গলার উত্তর শোনা গেল, কে একজন সন্ন্যাসী ফকির বাবু। কথার শেষ ভালো করিয়া হইতে না হইতে একজন পাঞ্জাবি সাধু ঘরে ঢুকিল। হলদে পাগড়ি পরা, হাতে বই। সে ধরনের সাধুর মূর্তির সঙ্গে পরিচয় সকলেরই আছে আমাদের। ইহারা সাধারণত রামেশ্বর তীর্থে যাইবার জন্য পাথেয় সংগ্রহ করিতে 7 সমুদ্র 13 নদী পার হইয়া বাংলাদেশে আসিয়া গৃহস্থের ঘরে ঘরে হাত দেখিয়া বেড়ায় ও প্রবাল, পাকা হরিতকি, দুর্লভ ধরনের শালগ্রাম ইত্যাদি প্রত্যেক ভক্তকে বিনামূল্যে বিতরণ করিয়া পাথেয় ও খোরাকি বাবদ 5 টাকার কম লয় না। গদাধর বলিলেন, কি বাবাজি, কাহা সে আসতে হ্যায়? সাধু হাসিয়া বলিল, কলকাতা, কালীমাই কি থান সে। হাত দেখলাও। বসো বাবাজি। গদাধর হাত প্রসারিত করিয়া দিলেন। সাধু বলিল, অঙ্গুঠি উথাললেও। মুহুরী বলিলেন, আংটি খুলে নিতে বলছে হাত থেকে। গদাধর তখনই সোনার আংটিটি খুলিয়া হাতের আঙ্গুল প্রসারিত করিয়া সাধুর দিকে হাত বাড়াইয়া দিলেন। সাধু বলিল, চাঁদি ইয়ানে সোনা হাত মে রাখছো? হাত মে চাঁদি রাখো, নেই তো হাত কেসে দেখেগা। এই কথা শুনিয়া বাক্স হইতে একটা টাকা বাহির করিয়া হাতে রাখিয়া গদাধর সাধুর মুখের দিকে চাহিয়া রহিলেন। সাধু হাতখানা ভালো করিয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া গম্ভীর হইয়া বলিল, তেরা বহুত বুরা দিন আতা, ইনসাল ইয়ানে दूसरा साल से बहुत कुछ गड़बड़ हो जाएगा। গদাধর ভালো হিন্দি না বুঝিলেও মোটামুটি জিনিসটা বুঝিলেন, কিন্তু তিনি আবার একটু নাস্তিক ধরনের লোক ছিলেন। কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখা যাক। সাধু বলিল, ক্যা? কিছু না, বলতে হয় বেশ। সাধু বলিল, कुछ जोक करने होगा, परमात्मा का कृपा से अच्छा हो जाएगा। কারোগে? ওসব এখন হোগা টোগা নেই বাবাজি, আবি যাও। তেরা খুশি। বলিয়া খপ করিয়া হাতের টাকাটি তুলিয়া লইয়া বেমালুম ঝুলির মধ্যে পুরিয়া সাধু বলিল, আচ্ছা, রাম রাম বাবু। গদাধর একটু অবাক হইয়া বলিলেন, টাকাটা নিলে যে? दक्षिणा तो चाहिए बेटा, नहीं दक्षिणा देने से कोई काम अच्छा नहीं बनता। সাধু আর ক্ষণমাত্র বিলম্ব না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। গদাধর বেকুবের মতো বসিয়া রহিলেন। ভরমহাশয় বলিলেন, টাকাটা দিব্যি কেমন নিয়ে গেল। গদাধর রাগত সুরে বলিলেন, সব জোচ্চোর, সাধু না হাতি, একটা টাকার ঘাড়ে জল দিয়ে গেল বিকেলবেলা। আরও বলে কি না তোমার খারাপ হবে। দু একজন বলিল, তাই বললে না কি বাবু? শুনলে না কি বললে? তাই তো বললে। তারপর ও প্রসঙ্গ ছাড়িয়া ফেলিয়া দিবার চেষ্টায় গদাধর মুহুরীর দিকে চাহিয়া জোর গলায় বলিলেন, তারপর ভরমশাই, বেলেঘাটার গদিতে একখানা চিঠি মুসবিদে করে ফেলুন চট করে।
কি লিখব? ওই আড়তদারি কথাটা নিয়ে প্রথমে লিখুন। হারাধন সিংহীকে চিঠিটা লিখুন যে, নমস্কারপূর্বক নিবেদন মিদং, আপনাদের এত নম্বর চালান যথাসময়ে হস্তগত হইয়াছে। আপনারা এতবার লেখালেখি সত্ত্বেও টাকা এক আনা করিয়া আড়তদারি বজায় রাখিয়াছেন দেখিয়া। এই সময় গদাধরের পত্তনী মৌজা সুন্দরপুরের একটা প্রজা ঝুড়িতে কয়েকটি ছোট বড় কপি আনিয়া গদির আসনে নামাইতে চিঠি লেখানো বন্ধ করিয়া গদাধর তাহার দিকে চাহিয়া বলিলেন, কিরে রতিকান্ত, ভালো আছিস? এতে কি? হাগে কয়েকখানা কপি আপনার জন্যে আনিলাম। এবার 10 কাঠা জমিতে কপি হয়েছে, তা বৃষ্টির অবানে সে বাড়তি পারল না বাবু। তার উপর নেগেছে কাজকুমড়ে পোকা, পাতা কেটে কেটে ফেলায় রোজ সকালে বিকেলে এত এত। রতিকান্ত হাত দিয়ে কীট দ্বারা কর্তিত পাতার পরিমাণ দেখাইল। গদাধর বলিলেন, না, তা ফুল মন্দ হয়নি তো বাপু, বেশ ফুল বেঁধেছে। যা যা, বাড়িতে দিয়ে এসে একটু গুড় জল খেয়ে আয় গে বাড়ি থেকে। ভরমহাশয় বলিলেন, তারপর আর কি লিখব বাবু? আজ থাক ভরমশাই, সন্ধে হয়ে এলো, আমার একটু কাজ আছে মুখুজ্জে বাড়ি। রতিকান্ত, আয় আমার সঙ্গে। ভরমশাই, কপি একটা রাখুন। না না বাবু, আপনার বাড়িতে থাক, আমি আবার কেন? তাতে কি, আমরা কত খাবো? রতিকান্ত, দাও একখানা ভালো দেখে ফুল নামিয়ে নিয়ে যান না। রতিকান্তকে লইয়া চলিয়া যাইবার পূর্বে গদাধর বলিলেন, ক্যাশটা তাহলে আপনি নিয়ে যাবেন সঙ্গে করে, না আমি নিয়ে যাব? তাহলে বাবু আর একটু বসতে হয়, ক্যাশ বন্ধ করে এবার মিলিয়ে দিই। বসি। বাবু, ওবেলা ও 8 আনা হাওলাত কার নামে লিখব? ও যা হয় করুন, ঢুলি খরচ বলে লিখুন না। ঢোল শহরত তো করতেই হবে, আজ না হয় কাল। আর এবেলার এই 1 টাকা। কোন 1 টাকা? এই যে সাধু নিয়ে গেল। ও, ওটা আমার নামে খরচ লিখুন। বেটা আচ্ছা ধাপ্পাবাজি করে টাকাটা নিয়ে গেল। ওই জন্যে আংটি খুলতে বলেছিল বাপু, এবার বোঝা যাচ্ছে। সেই তো, কারণ সোনা তো আংটিতে রয়েছে, আবার চাঁদি কি হবে যদি বলি? আংটি তো আর আঙুল থেকে টেনে খুলে নিয়ে শর্টকান দেওয়া যায় না, ডাকাত একেবারে। এদের কথা সব মিথ্যে। কথাগুলো গদাধর যেরূপ জোর দিয়া বলিলেন, তাহাতে মনে হইল তিনি তাহার বোকামির জন্য নিজে যেমন লজ্জিত হইয়াছেন, সাধু সম্বন্ধে ভর মহাশয়ের নিকট হইতেও কটূক্তি শুনিতে পাইলে যেন কিছুটা আশ্বস্ত হন। ভর মহাশয় কিন্তু দেবদ্বী যে অসাধারণ ভক্তিমান বৃদ্ধ ব্যক্তি। মনিবের মন জোগাইবার জন্য তিনি সাধুর প্রতি অবিশ্বাসসূচক কোনো কথা বলিতে রাজি নন। সুতরাং তিনি চুপ করিয়াই রহিলেন। সন্ধ্যার কিছু পরে গদাধর বাড়ি ফিরিলেন। স্ত্রী অনঙ্গমোহিনী রান্নাঘরে ছিল। স্বামীর সাড়া পাইয়া বাহিরে আসিয়া বলিল, আজ সকাল সকাল যে কি ভাগ্যি! কাজ মিটে গেল, তাই এলাম, একটু চা খাওয়াবে? ভাতটা চড়েছে, নামিয়ে করে দিচ্ছি। তুমি রাঁধছ নাকি? হ্যাঁ, আজ তো পিসিমার সন্ধ্যের পর থেকেই ভীষণ জ্বর এসেছে, তিনি উঠতেই পারেন না, তা রাঁধবেন কি? তাই তো, কাল একবার ডাক্তার ডাকি, প্রায় তোর জ্বর হতে লাগলো। উনি ডাক্তারি ওষুধ তো খাবেন না, ডাক্তার ডাকিয়ে কি করবে? তুমি বা কদিন এরকম রাঁধবে? তা বলে কি হবে, যে কদিন পারি। বাড়ির লোক কি না খেয়ে থাকবে? গদাধর আর কোনো কথা না বলিয়া নিজের ঘরে গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে চাকর তামাক সাজিয়ে দিয়ে গেল। এই চাকরটির ইতিহাস বেশ নতুন ধরনের। ইহার নাম গৈবী, বাড়ি নেপাল। গদাধরের বাবার আমলে একদিন সে এই গ্রামে আসিয়া ইহাদের আশ্রয় প্রার্থনা করে।
সে আজ 17-18 বছর আগেকার কথা। সেই হইতেই গৈবী এখানে থাকে এবং কথাবার্তায় সে পুরা বাঙালি। তাহাকে বর্তমানে নেপালি বলিয়া চিনিবার কোনো উপায় নেই। গদাধর বলিলেন, গৈবী, কাল একবার শরৎ ডাক্তারের কাছে যেতে হবে। পিসিমার জ্বর হয়েছে, বড্ড ভুগছেন। এবার নিয়ে 5 জ্বরে পড়লেন। গৈবী বলিল, পিসিমা কারো কথা শুনবে না বাবু। আমি বলি, তুমি পুকুরে স্নান করবে না, করলেই তোমায় জ্বরে ধরবে। তা কারো কথা শুনবার লোক নয়। এখন যে জ্বরটি হলো, এখন কে ভুগবে? হ্যাঁ, ঠিক। তুই কাল সকালে যাবি ডাক্তারের কাছে। সকালে কেন? এখন বললে এখনই যেতে পারি। হ্যাঁ। না থাক, এখন যেতে হবে না, তুই যা। বাবু, ভালো কথা। এক সাধু বাবা যে আপনার আড়তে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। কেন বলতো? ও তো এখানে আগে এলো, বলে বাবু কোথায়, বাবুর সাথে ভেট করব। আমি বলে দিলাম বাবু আড়তে আছে। সত্য গিয়েছিল ঠিক তাহলে? তার যাবে না, একটা টাকার ঘাড়ে জল দিয়ে গেল। 1 টাকা? কি হলো বাবু? হবে আবার কি, ফাঁকি দিয়ে জোর করে নিয়ে গেল, যা হয়। এই সময় অনঙ্গ চায়ের বাটি হাতে করিয়া ঠুকিতে ঠুকিতে বলিল, কে গা, কে দিলে ফাঁকি? গদাধর হাসিয়া বলিলেন, ঠকবার মজা কি জানো? যে ঠকে সে তো ঠকেই, আবার উপরন্তু 5 জনের কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণ যায়। অনঙ্গ অভিমানের সুরে বলিল, বেশ, তাহলে দিও না কৈফিয়ত। কে চাই শুনতে? না না, শোনো শোনো। শুনি তো আমার বড় দিব্যি। না যদি শোনাই তবে আমারও অতি বড় দিব্যি। অনঙ্গ হাসিয়া বলিল, বলো, কি হলো শুনি। গদাধর সাধুর ব্যাপারে বলিলেন। অনঙ্গ শুনিয়া কেমন একটু অন্যমনস্ক হইয়া গেল। পরে কি ভাবিয়া বলিল, তুমি যদি সাধুকে বাড়িতে আনতে তো বেশ হতো। কেন? আমার হাতটা একটু দেখাতাম। তোমার হাত কি দেখবে আবার, দিব্যি তো আছো। দেখালে দোষ কি? ওরা কি জানে? আমার বিশ্বাস হয় না। তুমি নাস্তিক বলে সবাই তো নাস্তিক নয়। কি দেখাবে? আয়ু? তাও দেখাতাম বই কি, দেখাতাম তোমার আগে মরি কিনা। এ শখ কেন? এ শখ কেন, যদি মেয়ে মানুষ হতে তবে বুঝতে। যখন তা হয়নি তখন আফসোস করে লাভ নেই। এখন চাটা খাবে, জুড়ে যে জল হয়ে গেল। বলিয়া গদাধর চায়ের পেয়ালা মুখ হইতে নামাইয়া রাখিলেন। স্বামীর কথায় চাটুকু শেষ করিয়া অনঙ্গ ঘরের বাইরে যাইবার উপক্রম করিতেই গদাধর বলিলেন, একটু দাঁড়াও না ছাই। অনঙ্গ হাসিয়া বলিল, বসলে চলে, রান্নাবান্না সবই বাকি। তা হোক, বসো একটু। অনঙ্গ স্বামীর সংস্পর্শ হইতে বেশ কিছু দূরে বসিয়া বলিল, এই বসলাম। অর্থাৎ সে এখন সূচি বস্ত্র পরিয়া রান্না করিতেছে। নাস্তিক গদাধরের আড়ত বাড়ানো কাপড় পরনে। সে এখন স্বামীর সঙ্গে ছোঁয়াছুঁই করিতে রাজি নয়। গদাধর মুচকে হাসিয়া বলিলেন, ছুঁয়ে দেই। তাহলে থাকলো হাঁড়ি উনুনে চড়ানো, সে হাঁড়ি আর নামবে না। ভালোই তো, কারো খাওয়া হবে না। কারো খাওয়ার জন্য আমার দায় পড়েছে ভাববার। ছেলেমেয়েরা কষ্ট পাবে না খেয়ে, সেটাই ভাবনার কথা। ও বেশ। আমার কাছে স্পষ্ট কথা, স্পষ্ট কথার কষ্ট নেই। সে তো বটেই। অনঙ্গ হাসিতে লাগিল। তাহার বয়স এই 27-28। প্রথম যৌবনের রূপ লাবণ্য কবে ছড়িয়া গেলেও অনঙ্গ এখনও রূপসী। এখনও তাহার দিকে চাহিয়া দেখিতে ইচ্ছে করে। রং যে খুব ফর্সা তা নয়, উজ্জ্বল শ্যাম বললেই ভালো হয়। কিন্তু অনঙ্গর মুখের গড়নের মধ্যে এমন একটা আলগা চটক আছে, চোখ এমন টানা টানা, ভুরু দুটি এমন সরু ও কালো,
ঠোঁট এমন পাতলা, বাহু দুটির গড়ন এমন নিটোল, মাথার চুলের রাশ এমন ঘন ও ঠাস বোনানো, হাসি এমন মিষ্টি যে মনে হয় সাজিয়া গুজিয়া মুখে স্নো পাউডার মাখিয়া বেড়াইলে এখনও অনঙ্গ অনেকের মুন্ডু খুঁড়াইয়া দিতে পারে। নারীর আদিম শক্তি ইহার মধ্যে যেন এখনও নির্বাপিত আগ্নেয়গিরির গর্ভে সুপ্ত অগ্নির মতোই বিরাজমান। গদাধর বলিলেন, সাধু আজ আমার হাত দেখে কি বলেছে জানো? কি গা? আমার নাকি শিগগির খুব খারাপ সময় হবে। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, হুমা, সে কি গো? গদাধর হাসিয়া বলিলেন, তাই তো বললে। আচ্ছা, তোমার সবটাতে হাসি আমার ভালো লাগে না। তুমি যেমন কিছু জানো না, বোঝো না, সবাই তো তোমার মতো নয়। কি কি বললে সাধু বাবা, শুনি। ওই তো বললাম। সত্যি এই কথা বলেছে? হ্যাঁ, ভরমশাই জানে, জিজ্ঞেস করো। ও মা, শুনে যে হাত পা আসছে না। হ্যাঁ, তুমি রেখে দাও। ভণ্ড সাধু সব কোথাকার, ওদের আবার কথার ঠিক। অনঙ্গ ঝাঁজের সহিত বলিল, ওই তো তোমার দোষ। কাকে কি চটিয়েছ, কি বলে গিয়েছে, ওরা সব করতে পারে, তা জানো? ওদের নামে অমন তুচ্ছ তাচ্ছিল্য করতে আছে, ওই দোষেই তোমার ভুগতে হবে দেখছি। সাধুকে কিছু দাওনি? গদাধর হাসিয়া উঠিয়া হাতে চান্দি বসানো এবং সাধুর টাকা তুলিয়া লওয়ার বর্ণনা করিলেন। অনঙ্গ বলল, হেসো না। যাক, তবু কিছু দক্ষিণা প্রণামী পেয়ে গিয়েছেন তো তিনি। আবার এখানে আগে এসেছিলেন, তখন যদি জানতাম আমি ভালো করে সেবা ভোগ দিতাম, মনটা খুশি করে দিতাম বাবার। ওরা সব পারেন। বলিয়া অনঙ্গ হাত জোর করিয়া কড়ি কাঠের দিকে চোখ তুলিয়া চাহিয়া উদ্দেশ্যে প্রণাম করিল। গদাধরের দোষ নেই, স্ত্রীর কাছে গম্ভীর হইয়া থাকিতে পারে না। অনঙ্গর কাণ্ড দেখিয়া হাসি চাপিয়া রাখা গদাধরের পক্ষে দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। প্রথমটা হাসি চাপিতে গিয়া শেষকালে ফল ভালো হইল না। ঘরের মধ্যে এমন হইল যেন একটা হাসির বোমা বুঝিবা ফাটিয়া পড়িল। অনঙ্গ রাগে ফরফর করিতে করিতে ঘরের বাহির হইয়া গেল। গদাধরে তখন আরেক পেয়ালা হইলে মন্দ হইত না, কিন্তু স্ত্রীকে চটাইয়াছেন, সে আশা বর্তমানে নির্মূল। তিনি ডাকিলেন, গৈবি। গৈবি বাহির বাড়ি হইতে উত্তর দিল, যাই বাবু। ওরে শোন, এদিকে একটু তামাক দে, আর একবার দেখে আয় কলকাতা থেকে নির্মলবাবু এসেছে কিনা, মুখুজ্জে বাড়ির। এখনই যাব বাবু। তামাক দিয়ে তারপর গিয়ে দেখে আয়, যদি আসে তো ডেকে নিয়ে আসবি। এই সময় অনঙ্গ আবার ঘরে ঢুকিয়া বলিল, কেন, নির্মলবাবুকে ডাকছ কেন শুনি? সে খোঁজে তোমার দরকার কি? দরকার আছে, নির্মলবাবুর সঙ্গে তোমাকে মিশতে দেব না আমি। আমি কি ছেলে মানুষ? ছেলে বুড়োর কথা নয়, সে এসে কেবল টাকা ধার করে আর দেয় না। গায়ের সকলের কাছে নিয়েছে, এমনকি মিনির বাপের কাছ থেকেও 7টা টাকা নিয়ে গিয়েছে। তোমার কাছ থেকে তো অনেক টাকা নিয়েছে, কিছু দিয়েছে? দিক না দিক, তোমার সেসব খোঁজে দরকার কি? তুমি মেয়ে মানুষ, বাইরের সব কথায় থেকো না বলছি। নির্মলের ব্যাপার লইয়া সেদিন ভরমশাই আড়তেও গদাধরকে দু একটা কথা বলিয়াছেন। গদাধর জেদি লোক, যাহাকে লইয়া ঘরে বাহিরে তার উৎপীড়ন, তাহাকে তিনি কখনোই ত্যাগ করিতে পারেন না, করিবেনও না। আসলে নির্মল মুখুজ্জে এ গ্রামের হরিগাঙ্গুলি জামাই। শ্বশুরকুল নির্মূল হওয়াতে বর্তমানে শ্বশুরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করিতেছে। লোকটি সর্বদাই অভাবগ্রস্ত। এ কথাও ঠিক, কারণ আয়ের অনুপাতে তাহার ব্যয় বেশি। নির্মল মুখুজ্জে আসিয়া বাহির হইতে হাঁকিল, গদাধর, আছো নাকি হে, আসব? গদাধর উত্তর দিবার পূর্বেই অনঙ্গ বলিল, উত্তর দাও তো, দেখিয়ে দেব মজা। গদাধর হাসিয়া ফেলিলেন, বলিলেন,
তোমার সবটাতেই ভয়, জবাব দিলে আমাকে খেয়ে ফেলবে না তো? দৃঢ় চাপা কণ্ঠে অনঙ্গ বলিল, না। ভদ্রলোকের ছেলে বাড়িতে এসেছে, আসুক। ইহাদের কথা শেষ হইবার পূর্বেই নির্মল মুখুজ্জে একেবারে ঘরের দোরের কাছে স্বামী স্ত্রীর মধ্যে আসিয়া পড়িল। কি গো বউ ঠাকুরন, আমাদের বাড়ি যাওয়া একেবারে ছেড়ে দিলে যে? রাগ করলে নাকি গরিবদের উপর? অনঙ্গ নির্মলের কথার ভাবে হাসিয়া বলিল, কেন রাগ করব কেন? কাজ দেখেই লোক লোকের বিচার করে, তোমার কাজ দেখেই বলছি। না না, রাগ করিনি। শুনে মনটা জুড়ল। থাক, আর ঠাট্টায় কাজ নেই। এটা ঠাট্টা হলো বউ ঠাকুরন? যাক, এখন কি খাওয়াবে? খাওয়াও তো সন্ধেবেলা। সন্ধেবেলা মানে রাত্রিরে? রাত একে বলে না, এর নাম সন্ধে। কি আর খাওয়াবো, ঘরে কি বা আছে? আচ্ছা বসুন, দেখি। গদাধর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। দুজনের মধ্যে একটা মিটমাট হইতে দেখিয়া নির্মলের দিকে চাহিয়া বলিলেন, কি মনে করে এখন বলো? তোমার সঙ্গে অনেক কাল দেখা নেই। ব্যস্ত ছিলাম ভাই, আমাদের খেটে খেতে হয়। আমাদেরও উঠোনে পয়সা ছড়ানো থাকে না, খুঁজে নিতে হয়। আমাদের যে খুঁজলেও মেলে না, সেই হয়েছে মুশকিল। সন্ধেবেলাটা বড় কাজ পড়ে গিয়েছে আজকাল, নইলে তোমার ওদিকে যেতাম। আমারও তাই, নইলে আগে তো প্রায়ই আসতাম। দেখো ভাই নির্মল, একটা কথা তোমায় বলি। ডিস্ট্রিক্ট বোর্ডে তোমার তো লোক আছে, আমায় কিছু কাজ পাইয়ে দাও না। নিজের কাজ ফেলে আবার পরের কাজ করতে যাবে কেন? তাছাড়া ওতে বড় ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট সহ্য করতে আর কি, টাকা রোজগার নিয়ে বিষয়, ওতে আমার অসুবিধা হবে না। তুমি চেষ্টা করো না। নির্মল কিছু ভাবিয়া বলিল, কিছু টাকা গোড়ায় ছাড়তে পারবে? কীরকম? তোমার কাছে আর ঢাকাঢাকি কি, কিছু টাকা পান খাওয়াতে হবে। এই বোঝো তো সব। কত? সে তোমায় বলবো, আন্দাজ 100-5, কিছু বেশিও হতে পারে। গদাধর সাগ্রহে বলিলেন, তুমি দেখো ভাই নির্মল, এ টাকা আমি দেব, তবে আমার আবার পুষিয়ে যাওয়া চাই তো, বুঝলে না? ঘর থেকে তো আর দেব না। আমি সব বুঝি, সে হয়ে যাবে, যেমন দান তেমনি দক্ষিণে। কবে আমায় জানাবে? ওরা কিন্তু টেন্ডার কল করেছে, 15 তারিখের পরে আর টেন্ডার নেবে না। তাহলে কাল আমি একবার যাই, দেখে আসি, কি বলো? বেশ ভাই, তাই যাও, যাতে হয়, বুঝলে তো? তোমাকে আর বেশি কি বলবো। এ সময় অনঙ্গমোহিনী দুখানি রেকাবিতে লুচি, আলু ভাজা ও হালুয়া লইয়া ঘরে ঢুকিয়া দুজনের সামনে রেকাবি দুটি রাখিল। নির্মল হাসি মুখে বলিল, এই তো, এতেই তো আমি বউ ঠাকুরনকে বলি, চোখ পাল্টাতে না পাল্টাতে এত খাবার তৈরি হয়ে গেল। তা এত লুচি কেন আমার রেকাবিতে? অনঙ্গ হাসিয়া বলিল, খান, ও কখানা আপনি পারবেন এখন খেতে। চা খাবেন তো? তা 1 পেয়ালা হলে মন্দ হয় না। স্বামীর দিকে চাহিয়া অনঙ্গ বলিল, তোমার কিন্তু 2 পেয়ালা হয়ে গিয়েছে, তোমাকে আর দেব না। গদাধর বিমর্ষভাবে বলিলেন, তা যা হয় করো, তবে না হয় 8 পেয়ালা দিও। কিছু না, সিকি পেয়ালাও না, রাত্রে তারপর ঘুম হবে না, মনে নেই? অনঙ্গ মুখ ঘুরাইয়া চলিয়া গেল। নির্মল বলিল, টাকাটার তাহলে জোগাড় করে রেখো। 100-5 তো, ও আর কি জোগাড় করব, গদির ক্যাশ থেকে নিলেই হবে। নিজ নামে হাওলাত লিখে। তাহলে কাল একবার যাই, কি বলো? হ্যাঁ, যাবে বই কি, নিশ্চয় যাবে। অনঙ্গ চা লইয়া আসিল। গদাধরের জন্য আনে নাই, শুধু নির্মলের জন্য। গদাধর জানেন, তাহার স্বাস্থ্য সংক্রান্ত খুঁটিনাটি লইয়া স্ত্রী বড়ই নির্মম।
এখানে হাজার চাহিলেও চা মিলিবে না। সুতরাং তিনি এ বিষয়ে আর উচ্চবাচ্য করিলেন না। নির্মল বলিল, চলো বউ ঠাকুরন, একদিন সবাই মিলে আড়ংঘাটায় যুগল কিশোর দেখে আসি। বেশ তো, চলুন না। গদাধর বলিলেন, সে এখন কেন, জ্যৈষ্ঠী মাসে দেখতে হয়তো। যুগল দেখিলে জ্যৈষ্ঠ মাসে পতিসহ থাকে স্বর্গবাসে। স্ত্রীর দিকে ফিরিয়া বলিলেন, অতএব তোমার যদি আমার সঙ্গে স্বর্গবাসে মন থাকে তাহলে। অনঙ্গ সলজ্জ মুখে বলিল, যাও, সপ্তাহতে তোমার ইয়ে, আমরা এক্ষুনি যাব। চলো না, পরে আবার জ্যৈষ্ঠী মাসে গেলেই হবে। আমি কখনো দেখিনি, জ্যৈষ্ঠী মাস পর্যন্ত বাঁচি কি মরি। নির্মল বলিল, ও আবার কি অলক্ষণে কথা, মরবেন কেন ছাই, বালাই ষাট। অনঙ্গ হাসিতে হাসিতে চলিয়া গেল। নির্মল বলিল, আমিও ভাই এবার চলি, কাজ আছে। একবার শিবুর মায়ের কাছে যাব। বুড়ি আজ কদিন ধরে রোজ ডেকে পাঠাচ্ছে, তার ছেলে সন্ধান করে দিতে হবে, দেখি গিয়ে। ভালো কথা, তার আর কোনো সন্ধান পাওনি? সন্ধান আর কি পাব, কলকাতাতেই আছে, চাকরি খুঁজতে গিয়েছে, দুদিন পরে এসে হাজির হবে। এক্ষেত্রে যা হয়, মামার তারায় আর বকুনিতে দেশ ছেড়ে পালিয়েছে। যেমন মামা তেমনি মামি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মাঝে পড়ে শিবুর মার হয়েছে বিষম দায়। ভাইয়ের বাড়ি পড়ে থাকে, সহায় সম্পত্তি নেই, এ বয়সে যাই বা কোথায়। তার উপর ছেলেটির ওই ব্যাপার। আচ্ছা, তাহলে আসি ভাই। দাঁড়াও দাঁড়াও। দরজা পর্যন্ত যাইয়া গদাধর নির্মলের হাতে 3টি টাকা গুজিয়া দিলেন। এ আবার কেন, এ আবার কেন বলিতে বলিতে নির্মল টাকা কটি ট্যাঁকে গুজিয়া চলিয়া গেল। গায়ে সে জামা দিয়া আসে নাই, মাত্র গেঞ্জি গায়ে আসিয়াছিল। গদাধর বাড়ির ভেতরে ঢুকিয়া দেখিলেন অনঙ্গ তখনও বসিয়া বসিয়া একরাশ লুচি ভাজিতেছে। একটু বিস্ময়ের সুরে বলিলেন, এ কি গো, এত লুচির ঘটা কেন আজ বলো তো? কেন আর, আমি খাবো, আমায় খেতে নেই? এই সংসারে শুধু খেটেই মরব, ভালো মন্দ খাবো না? না, আজ এত কেন তাই বলছি। অনঙ্গ টানিয়া টানিয়া বলিল, তুমি খাবে, আমি খাবো, ভরমশাই খাবেন, সবাইকে যে নিমন্ত্রণ করেছি আজ, জানো না? বলিয়া স্বামীর মুখের দিকে কৌতুকোজ্জ্বল হাসি মুখে চাহিতেই গদাধর বুঝিলেন স্ত্রীর কথা সবটাই মিথ্যে। স্ত্রীর এই বিশেষ ভঙ্গিটি তিনি আজ 13 বৎসর ধরিয়া দেখিয়া আসিতেছেন। কৌতুক করিয়া মিথ্যা বলিবার পরে ভঙ্গিটি করিয়াই অনঙ্গ নিজের মিথ্যা নিজে ধরাইয়া আসিতেছে চিরকাল। অথচ খুব সম্ভব সে নিজে তাহা বুঝিতে পারে না। গদাধর হাসিয়া বলিলেন, ভালোই তো, আমি কি বারণ করেছি? না গো না, আজ শিবুর মাকে রাত্রে এখানে খেতে বলেছি। আহা, বুড়ির বড় কষ্ট। ছেলেটা অমনি হলো, ভাই বউয়ের যা মুখ ঝঙ্কার। খুঁড়ে নমস্কার বাবা, বুড়িকে দাঁতে পিষতে শুধু বাকি রেখেছে। না দেয় দুটো ভালো করে খেতে, না দেয় পরনে একখানা ভালো কাপড়। কি করে যে মানুষ অমন পারে? তা বেশ, ভালো ভালো, খাওয়াও না। আমায় আগে বললে না কেন? একদিনের জন্য যখন খাওয়াবে তখন একটু ভালো করেই খাওয়াতে হয়। রাধানগর থেকে সন্দেশ মিষ্টি আনিয়ে দিতাম, হলো বা একটু দই। দই ঘরে পেতেছি, খাসা দই হয়েছে, খেয়েও একটু, পাতে দেব এখন। মিষ্টি তো পেলাম না, নারকোলের সঙ্গে ক্ষীর মিশিয়ে সন্দেশ করব ভাবছি। এখনো করবে ভাবছ? কত রাত্রে বুড়িকে খেতে দেবে? সব তো হয়ে গেল, লুচি কখানা ভাজা হয়ে গেলেই নারকোল কুড়ে বেটে সন্দেশ জড়িয়ে দেব। ক্ষীর করে রেখেছি। ওগো, আমায় একটু কর্পূর আনিয়ে দাও না। এখন কি কর্পূর পাওয়া যাবে? আগে থেকে সব বলো না কেন? এ কি কলকাতা শহর? রাধানগর ভিন্ন জিনিস মেলে? দেখি বিশুর দোকান বন্ধ হয়ে গিয়েছে কিনা, যদি পাওয়া যায় পাঠিয়ে দিচ্ছি। গদাধরের পৈতৃক আমলের ছোট একখানি তালুক ছিল। সেখানে ইহাদের একটি কাছারি ঘর
ও বহুকালের পুরনো গোমস্তা বিদ্যমান। বেশ শীত পড়িয়াছে। একদিন গদাধর স্ত্রীকে একখানা চিঠি দেখাইয়া বলিলেন, ওগো, আজ সকাল সকাল রান্না করে ফেলো তো। আমপাড়া ঢবঢবির গোমস্তা পত্র লিখেছে, কিছু আদায় তহসিল দেখে আসি। অনঙ্গ পছন্দ করে না স্বামী কোথাও গিয়ে বেশি দিন থাকে। কথা শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, কতদিন থাকবে? তা ধরো যে কদিন লাগে, দিন 6-7 হবে বোধ হচ্ছে। এতদিন তো কোনো কালে থাকো না। আমপাড়া ঢবঢবি শুনেছি অতি অজপাড়াগা। খাবে দাবে কি, থাকবে কোথায়? গদাধর হাসিয়া বলিলেন, সে ভাবনা তোমার চেয়ে আমার কম নয়, কারণ আমি সেখানে থাকব। আমাদের সেখানে কাছারি বাড়ি আছে। ভাবনা কি, গাঙ্গুলি মশাই বহুকালের গোমস্তা, সব ঠিক করে রাখবেন। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, এই সেদিন অমন সর্দি কাশি গেল, এখনও তেমন সেরে ওঠুনি। ভারী তোমাদের কাছারি ঘর, টিনের বেড়া, খড়ের ছাউনি, গলগল করে হিম আসে। কি করে কাটাবে তাই ভাবছি, এখন না গেলেই নয়। কি করে না গিয়ে পারা যায়? পৌষ কিস্তির সময় এসে পড়ল, যেতেই হবে। আজই কেন, কাল যেও। যখন যেতেই হবে তখন আজ আর কাল করে কি লাভ? বরং যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমায় নিয়ে চলো। গদাধর বিস্ময় সুরে বলিলেন, তোমাকে ঢবঢবির কাছারি বাড়িতে? সে জায়গা কেমন তুমি জানো না, তাই বলছো। পুরুষ মানুষে থাকতে পারে, মেয়ে মানুষ থাকবে কোথায়? একখানা মোটে ঘর, সে হয় কি করে? অতদিন লাগিও না, 2-3 দিনের মধ্যে এসো তবে। কাজ শেষ হলে আমি কি সেখানে বসে থাকব? চলে আসব। গদাধর বেলা 2টার পরে গরুর গাড়ি যোগে আমপাড়া রওনা হইলেন। 6-7 ক্রোশ পথ, মাঠ ও বিলের ধার দিয়া রাস্তা। ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার দিকে বেশ শীত করিতে লাগিল। গদাধর গাড়োয়ানকে বলিলেন, সামনে তো কাপাসডাঙ্গা, তারপর নদী পেরোবি কি করে? জল কত? জল নেই বাবু, হেঁটে পার হওয়া যায়। নদীর ধারে ছোট্ট দোকান। অনঙ্গ 5-6 দিনের মতো চাল, ডাল, মশলা, তেল, ঘি কিছুই দিতে বাকি রাখে নাই। তবুও গদাধর গাড়োয়ানকে বলিলেন, দেখ তো সোনামুগের ডাল আছে কিনা দোকানে। জিজ্ঞাসা করিয়া আসিয়া গাড়োয়ান জানাইল, ডাল নেই বাবু। তবে দেখ ভালো তামাক আছে কিনা। জানা গেল তামাক আছে, তবে চাষি লোকের উপযুক্ত। ভদ্রলোক সে তামাক খাইতে পারিবে না। গদাধর বিরক্ত মুখে বলিলেন, পার হো দেখি, সাবধানে গাড়ি নামা নদীতে। আমি কি নেমে যাব? নামবেন কেন বাবু, গাড়িতে বসে থাকুন, ভয় নেই। গাড়ি পার হইয়া ওপারে গেল। লম্বা শিশু গাছের সারি, তলা দিয়া রাস্তা। অন্ধকার নামিয়া আসিল। গদাধর গাড়োয়ানকে বলিলেন, হুঁশিয়ার হয়ে চল, এ পথ ভালো নয়। গাড়োয়ান পেছন ফিরিয়া তাহার মুখের দিকে চাহিয়াই আবার সামনের দিকে মুখ ফিরাইয়া গরুর লেজ মলিতে মলিতে বলিল, কোন ভয়টার কথা বলছেন বাবু, ভূতির না মানুষের? ভূতটুত নড়ে বাপু, মানুষের ভয়ই বড় ভয়। কোনো ডর করবেন না বাবু, সেসব এদানি আর নেই। তুই তো সব জানিস। আর বছর চৈত্র মাসে এ পথে রাধানগরের 7 কড়ি বসাককে খুন করে, মনে নেই? গাড়োয়ান চুপ করিয়া রহিল। তাহাতে গদাধর যেন বেশি ভয় পাইলেন। বলিলেন, কি কথা বলছিস না যে বড়? কথাটা মনে পড়েছে বাবু। তবে হুঁশিয়ার হয়ে চল। চলুন বাবু, যা কপালে থাকবার হবে। বুঝলাম। নে একটু তামাক সাজ দেখি, চকমকি আছে, শোলা আছে, নে। সত্যিই ঘোর অন্ধকার হইয়া গিয়াছে। গদাধরের হাতে টাকা কড়ি নাই সত্য, কিন্তু সোনার আংটি আছে, বোতাম আছে,
সামান্য 10-12 টাকা নগদও আছে। পল্লীগ্রামে লুটেরা ডাকাতের পক্ষে ইহাই যথেষ্ট। ইহার অপেক্ষা অনেক কম অর্থের জন্যও তাহারা মানুষ খুন করিয়াছে বলিয়া শোনা গিয়েছে। গাড়োয়ানটা কথা বলে না কেন? গদাধর বলিলেন, কিরে জানলি? আগে বাবু, শোলা ভিজে। তোর মুন্ডু দে, আমার কাছে দে দেখি। গদাধরের আসল উদ্দেশ্য তামাক খাওয়া নয়, কথাবার্তায় ও হাতের কাছ লইয়া ভয়ের চিন্তা ভুলিয়া অন্যমনস্ক থাকা। তামাক ধরাইয়া নিজে খাইয়া গাড়োয়ানকে কলিকা দেবার সময় যেন তাহার মনে হইল রাস্তার পাশেই গাছের সারির মধ্যে সাদা মতো কি নড়িতেছে। গাড়োয়ানকে ডাকিয়া চুপি চুপি বলিলেন, কিরে গাছের পাশে? গাড়োয়ান ভালো করিয়া দেখিয়া বলিল, হো কিছু না বাবু, আপনি ভয় পাবেন না। এ পথে গাড়ি চালিয়ে চালিয়ে বুড়ো হয়ে মরতে গেলাম। ভয় ভীত কিছু নেই বাবু, শুয়ে পড়ুন ছোয়ের ভেতর। কিন্তু গাড়োয়ানের কথায় গদাধরের ভয় গেল না। তিনি ছোয়ের ফাঁক দিয়া একবার এদিক একবার ওদিক দেখিতে দেখিতে দূর হইতে সোনামুড়ির ডোমপাড়ার আলো দেখিলেন। আর ভয় নাই, সোনামুড়িতে লোকজনের বাস আছে। মধ্যে একটা বড় মাঠ, তারপরেই ঢবঢবির বিল চোখে পড়িবে। সোনামুড়ি গ্রামের ঢুকিতে দেখা গেল তাহার কাছারির পিয়াদা মানিক শেখ লণ্ঠন হাতে আসিতেছে তাহাদের আগাইয়া লইতে। মানিক সালাম করিয়া বলিল, বাবু আসছেন? হ্যাঁ রে, গোমস্তমশাই কোথায়? কাছারিতে বসে আছেন, বাবুর খাওয়ার জোগাড় করিতে পাঠালেন মোরে। দুধের বন্দোবস্ত করতে এলাম ডোমপাড়ায়। চল গাড়ির সঙ্গে সঙ্গে। কাছারি পৌঁছিয়া গাড়ি রাখা হইল। গদাধর নামিয়া কাছারির মধ্যে ঢুকিতেই গোমস্তা গাঙ্গুলি মশাই লাফাইয়া উঠিয়া বলিলেন, আসুন বাবু আসুন, আপনার জন্যে সন্ধ্যে থেকে বসে আছি, এই আসেন এই আসেন। বড্ড দেরি হয়ে গেল বাবুর। খাওয়া দাওয়ার সব ব্যবস্থা বন্দোবস্ত করে রেখেছি। নমস্কার গাঙ্গুলি মশাই, ভালো আছেন? করলেন হোক, বসুন। ওরে বাবুর হাত পা ধোয়ার জল এনে দে বাইরে। গদাধর হাত মুখ ধুইয়া নিশ্চিন্ত বসিয়া আদায়পত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। রাত বেশি হইল। নিকটেই ব্রাহ্মণপাড়ার গাঙ্গুলি মশের বাড়ি হইতে খাবার আসিল। আহারাদি সারিয়া শুইবার সময় গদাধর বলিলেন, রাত্রে এখানে মানিক শেখকে থাকতে বলুন গাঙ্গুলি মশাই, একা থাকা, মাঠের মধ্যে কাছারি। গাঙ্গুলি মশাই হাসিয়া বলিলেন, কোনো ভয়ভীত নেই এখানে, মানিকও থাকবে এখন। আপনি নিশ্চিন্তি হয়ে শুয়ে পড়ুন। গদাধর গৃহস্থ মানুষ, নিজের বাড়ি ছাড়িয়া অন্যত্র শুইতে খুব বেশি অভ্যস্ত নহেন। তাহার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। এ ধরনের ঘরে মানুষ শুইতে পারে? টিনের বেড়ার ফাঁক দিয়া হিম আসিতেছে দস্তুর মতো। অনঙ্গ কাছে নাই। ছেলেমেয়ের কথা মনে পড়িয়া বিশেষ করিয়া কষ্ট হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এপাশ ওপাশ করিবার পর গভীর রাত্রে তন্দ্রা বেশ হইল। শেষ রাত্রে আবার ঘুম ভাঙিয়া গেল। কোথায় শুয়ে আছেন? ঢবঢবির কাছারি বাড়িতে। কেমন একটু ভয় ভয় হইল। ডাকিলেন, মানিক, ও মানিক। মানিক সম্ভবত গভীর নিদ্রায় মগ্ন, সাড়া পাওয়া গেল না। গদাধর আবার ঘুমাইয়া পড়িলেন। ভোর হইলে গদাধর উঠিয়া হাত মুখ ধুইয়া কাছারিতে বসিলেন। প্রজাপত্র আসিতে আরম্ভ করিল। কেহ একটা পাঁঠা, কেহ বা গোটা কতক ডিম, কেহ বড় একটা লাউ প্রভৃতি আনিয়াছে জমিদার বাবুকে ভেট দিতে। নানা রকম জিনিসপত্রে কাছারি ঘর ভরিয়া গেল। তার মধ্যে তরি তরকারি বেশি। বেলা 11টার মধ্যে প্রায় 700 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই বলিলেন, বাবু আপনি এসেছেন বলে এই আদায়টা হলো, নইলে এ টাকা আদায় হতে 1 মাস লাগত।
আপনাদের নামে যা হবে আমার 1000বার তাগাদাতেও তা হবে না। আজ বাড়ি ফিরতে পারি তো? আরও কদিন থাকুন, 1000 টাকা এবার আদায় হয়ে যাবে। প্রজার অবস্থা এবার ভালো। গদাধর প্রমাদ গণিলেন। একটা রাত যে কষ্টে কাটাইয়াছেন প্রবাসে, আরও কয়েক রাত কাটাইতে হইলেই তো তিনি গিয়াছেন। এমন ঘরে বেশি দিন বাস করা যায়, বিশেষ এই শীতকালে। গদাধরের পিতা ঠাকুর বছরে 2বার করিয়াই এখানে তাগাদায় আসিতেন। তিনি এই বছর 5 পরলোকগত হয়েছেন। ইহার মধ্যে গদাধর আসিয়াছেন বছর 2 পূর্বে একবার, আরেকবার এই এখন। গোমস্ত পত্র লিখে আসিতে পীড়াপিড়ি না করিলে তিনি বড় একটা এখানে আসিতে চাহেন না। আর আমি মানুষ হইয়াছেন, এমন ধরনের কষ্ট তাহার সহ্য হয় না। আরও 3 দিন কাটাইয়া প্রায় 1500 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই খুব খুশি। কাছারিতে একদিন ভোজের বন্দোবস্ত করিলেন। মাতব্বর প্রজারা জমিদারের নিমন্ত্রণে কাছারি বাড়ি আসিয়া পাত পাড়িয়া খাইতে গেল। গদাধর নিজে দাঁড়াইয়া থাকিয়া তাহাদের খাওয়ানোর তদারক করিতে লাগিলেন। সব মিটিয়া গেলে গদাধর গাঙ্গুলি মশাইকে ডাকিয়া বলিলেন, তাহলে আমার যাওয়ার বন্দোবস্ত করুন এবার। আজ হয় না বাবু, আজ রাত্রে আমার বাড়ি সত্যনারায়ণ পুজো, আপনাকে একবার সেখানে যেতে হবে। বেশ, তবে কাল সকালে গাড়ির ব্যবস্থা রাখবেন। কাল আপনি যাবেন, সঙ্গে আমিও যাব। অতগুলো টাকা নিয়ে আপনাকে একলা যেতে দেব না বাবু। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস দম্পতি। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব, এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।